নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। 9ই মে অর্থাৎ বৃহস্পতিবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বহরমপুর প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা যা বললেন চলুন আমরা তা শুনে নিই এবং আপনাদেরকেও শোনাই। তার আগে বলুক মোদি যে তার আমলে আদানি ফুলে ফেপে বড়লোক হওয়ার পিছনে রহস্য কী? তাহলে মোদি কি এখন আদানির সঙ্গে থাকতে চাইছেন না? না আদানি তার বোঝা হয়ে গেছে? রাহুল গান্ধী আদানি আর আম্বানিকে নিয়ে যেভাবে এক্সপোজ করে দিয়েছে ভারতবর্ষের মানুষের কাছে, হাম দো আর হামারে দো, মোদি আর অমিত শাহ, এদিকে আদানি আর আম্বানি, সেই বোঝা মোদি এখন মাথা থেকে নামাতে চাইছে। আমি এখানে প্রতিযোগ করতে যাবো? আমি কি জানি তৃণমূল যে 100 দিনের কাজে কী হয়েছে? আমি কী করে জানবো? আমি কি সরকার? আমি আন্দাজে কী করে জানবো? তার জন্য আমি চিঠি লিখে বলেছি মমতা ব্যানার্জিকে, মিডিয়ার মাধ্যমে বলেছি, তৃণমূলের পার্লামেন্টের এমপিদের বলেছি যে 100 দিনের কাজের যেটা অন্যায় হচ্ছে, বঞ্চনা হচ্ছে, সেটা কি একটু আমাদেরকে জানানো হোক। আমি তাহলে পার্লামেন্টের মধ্যে তুলব সেই সব ইস্যুগুলোকে। আমি ছত্তিশগড়ের কৃষকদের ধানের দর আদায় করে দিয়েছি। আমি কর্ণাটক নিয়ে পার্লামেন্টের মধ্যে বাওয়াল করেছি। তা আমি বলেছিলাম যে অল পার্টি মিটিং একটা ডেকে নিন না। আরে মোদিও তো আমাদের বিরুদ্ধে, কিন্তু মোদিও তো অল পার্টি মিটিং ডাকে। কমসে কম দিদি একটা অল পার্টি মিটিং ডেকে বলুন যে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ যে দুর্নীতি হয়েছে বা দুর্নীতি হয়নি বা বঞ্চনা হচ্ছে, কিছু তো বলবে। তার তো সৌজন্য দেখায়নি সে। দ্বিতীয় কথা, আমি খোলা মঞ্চে বলেছিলাম যে এটা রাইট টু ওয়ার্ক, অর্থাৎ কাজের অধিকার আইনি অধিকার। এটা যদি আইনি অধিকার হয় আর সে অধিকার যদি কেউ কেড়ে নিতে চায়, তৃণমূল সরকার থাকার কারণে যদি মোদি সে অধিকার কেড়ে নিতে চায়, তাহলে তৃণমূলের চোর ডাকাত বালিচোর গরু পাচারকারী কয়লা চোরদের জন্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে। তাহলে 100 দিনের কাজের টাকা আদায়ের জন্য সরকার সুপ্রিম কোর্ট গেল না কেন? আরও প্রমাণ দিই, কর্ণাটকের কংগ্রেস সরকার, সেখানে খরার জন্য যে টাকা তার পাওনা সেটা দিচ্ছিল না মোদী সরকার। তাই কর্ণাটক সরকার কী করলো? সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট টাকা রিলিজ করার জন্য অর্ডার দিল কেন্দ্রকে। এখানে তো সেটা হলো না। তিন, দিদি মোদির সঙ্গে কোন আলোচনায় কখন 100 দিনের টাকা চাইলেন আমাদের তো জানা নাই। কারণ দিদি রাজভবন থেকে বেরিয়ে এসে বলে যে আমি এমনি গল্প করতে গেছিলাম, কাজের কথা বলতে যাইনি। সে কি 100 দিনের টাকা চাইতে গেছিল? না খোকাবাবুর জন্য আর ইডি সিবিআই হামলা না হয় তার গ্যারেন্টি চাইতে মোদির কাছে গেছিল? সেটা জানার দরকার। মোদি তো গ্যারেন্টি দিয়েছে যে ভোটের আগে খোকাবাবুকে ডিস্টার্ব করা হবে না। মোদি কা ইয়ে গ্যারেন্টি পাক্কা হয়। তো স্বাভাবিকভাবেই এসব গল্প করে বহরমপুরের মানুষকে, মুর্শিদাবাদের মানুষকে, বাংলার মানুষকে বিভ্রান্ত করা যাবে না। 100 দিনের কাজে কেন কোর্টে মুভ হয়নি? গরিব মানুষের টাকা যে বঞ্চিত, মানে প্রতারণা করা হলো, গরিব মানুষকে যে টাকা দেওয়া হলো না বলে অভিযোগ, তার জন্য রাজ্য সরকার কেন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যায়নি? এটা আমার সবথেকে বড় প্রশ্ন। আমার নির্বাচন কমিশনের পূর্ণ আস্থা আছে, মানুষ ভোট দিতে পারবে, পূর্ণ আস্থা আছে। না দিদি কাছে, দিদি মোদি কাছে শিখেছে না। দিদি তো মোদিকে নকল করে না। সব থেকে বড় মোদির ছাত্রীর নাম দিদি, খুব ভালো ছাত্রী মোদি। যা মোদি করে দিদি তাই করে। মোদি ওদিকে রামনবমী মোদি পালন করে, দিদি বলে রাম আমারও, আমিও পালন করব। মোদি ওদিকে মন্দির বানায়, দিদি ওদিকে মন্দির বানায়। মোদি ওদিকে পূজা পাঠ করে, দিদি ওদিকে চণ্ডী পাঠ করে। মোদি ওখানে বলে কংগ্রেস মুক্ত ভারত, বিরোধী মুক্ত ভারত, দিদি বলে বিরোধী মুক্ত পশ্চিমবঙ্গ। সব পলিটিক্যাল ডিএনএ এক। মোদির সবথেকে বড় ছাত্রী তার নাম হচ্ছে দিদি, তাদের পলিটিক্যাল ডিএনএ এক। তাই মোদি যা বলে কিছুদিন পরে দিদিও তাই বলতে আরম্ভ করেছে। बिल्कुल डरे हुए हैं। राहुल गांधी सारे देशवासी को ये कह रहे हैं कि किसी को डरो मत, किसी से डरो मत और लड़ना है। राहुल गांधी एटाई स्लोगान, डरो मत लड़ना है। तार जন্য আমরা লড়ছি, ভয় পাচ্ছি না। আসতেই পারে, কিন্তু আমার 2-3টে প্রশ্ন আছে। প্রশ্ন নাম্বার 1, যে দিদি যাকে এখানে প্রার্থী করেছে গুজরাট থেকে নিয়ে এসে, ধরুন মনে করি আমরা যদি বাংলা থেকে বাইরের রাজ্যে যাই, আমরা বাংলার কথা বলি, বাংলায় নদী আছে, গাছ আছে, পালা আছে, শস্য আছে, ক্ষেত আছে, পাখি আছে, রয়্যাল বেঙ্গল টাইগার আছে, কত
রাজ্যের কথা বলি, তো গুজরাট থেকে যারা আসছে তারা গোধরা নিয়ে তো একবারে বলছে না কিছু। বড় অদ্ভুত লাগছে আমার। এক, যখন গোধরাকাণ্ড ঘটেছিল তখন তারা কি সেখানে করেছিল তা জানি না। বিলকিস বানুর মতো একটা মহিলাকে, তার পরিবারকে হত্যা করে, তাকে ধর্ষণ করে যারা সেই অপরাধী হয়ে যাবজ্জীবন সাজা খাটলো, এই সাজাপ্রাপ্ত হলো, তাদেরকে মোদী সরকার যে ছেড়ে দিল, তার প্রতিবাদে দিদি কিছু করলো না পশ্চিমবঙ্গে। পাশাপাশি যাদেরকে দিদি গুজরাট থেকে হায়ার করে নিয়ে এসছে তারাও তো গুজরাটে কিছু করেনি। তো তারা গুজরাটে কী করেছে? 3 নম্বর কথা, দিদি তো চাইছে যে তৃণমূল দল ন্যাশনাল দল থেকে এখন রিজিওনাল দলে রূপান্তরিত হয়েছে। এখন তো দিদির ন্যাশনাল দল নেই। তো তাদের একজনকে, 2 ভাইয়ের 1 ভাইকে যদি গুজরাটে দাঁড় করিত, তাহলে দিদির ন্যাশনাল পার্টি হওয়ার জন্য একটা জায়গা তিনি তৈরি করতে পারতেন। বড় অদ্ভুত লাগছে আমার। আরও বড় কথা, যদি ক্রিকেটারদের সম্মান দিতেই হয় তাহলে রাজ্যসভার মেম্বার তো করে দিতে পারতেন আগে ভাগে, তাও তো করলেন না। হঠাৎ তাকে এখানে নিয়ে এসে আসার জন্য আমার কোনো আক্ষেপ নেই। দিদি ভারতবর্ষের যেখান থেকে খুশি নিয়ে আসতে পারে, আমার বিরুদ্ধে যে কেউ প্রার্থী হতে পারে। কিন্তু প্রশ্নগুলো এই জন্য হচ্ছে যে আমি একবারও শুনছি না যে গুজরাট থেকে লোক আসছে প্রার্থী হয়ে, সে মোদির বিরুদ্ধে একটা কথা বলছে না কেন, গোধরা নিয়ে কথা বলছে না কেন, বিলকিস বানু নিয়ে কথা বলছে না কেন, দিদিও বলছে না, খোকাবাবু বলছে না, তারাও বলছে না। সমঝোতাটা কত দূর গেছে এটা কিন্তু আজকে প্রশ্ন উঠছে এমন, তাহলে কি ক্যান্ডিডেটটাও দিদিকে মোদি ডোনেট করেছে? তাই জন্য প্রথম দিনই বলেছিলাম যে মোদির এবার 2টো ক্যান্ডিডেট। আমার প্রশ্ন এগুলো, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমার কোনো বিদ্বেষ নেই, না না না। প্রশ্ন এটা যে গুজরাট থেকে যারা এসছে তারা গোধরা কাণ্ড কেন বলছে না, বিলকিস বানু কাণ্ড কেন বলছে না, সেখানে তাদের কি রোল ছিল সেটা কেন বলছে না। জাতীয় দলের তকমা পেতে গুজরাটে কেন তারা তৃণমূল পার্টি করছে না, তাদেরকে রাজ্যসভায় কেন টিকিট দেওয়া হলো না? তাহলে কি কোনো কন্ট্রাকচুয়াল গেম হচ্ছে, অন কন্ট্রাক্ট কিছু হচ্ছে? আমার প্রশ্ন হচ্ছে এগুলো। হয়তো অন কন্ট্রাক্ট ভোটও হয়, যেমন কন্ট্রাক্টে IPL হয়, কন্ট্রাক্টে ভোটও হতে পারে। যেমন রাজস্থানে কাঁদতে হবে তার জন্য কন্ট্রাক্ট হয় রুদালি, ভোট করতে হবে তার জন্য তো কন্ট্রাক্টে কিছু আবার চালু হচ্ছে, দিদি তার চালু করছে সেই ব্যবস্থা। আমার প্রশ্ন এগুলো। বহরমপুরের আইসি হচ্ছে তৃণমূল পার্টির সরাসরি নেতৃত্ব দেয়। এই বহরমপুর শহরে ভোটের আগে মুকেশ কুমার তার যত বিশ্বস্ত লোক তাদেরকে নিয়োগ করেছে অধীর চৌধুরীকে ভোটে ডিস্টার্ব করার জন্য। তার মধ্যে একজন হচ্ছে এখানকার আইসি। এ খুব নগ্নভাবে দালালিটা করছিল। শুনেছি নাকি তৃণমূল সরকার একে খুব বড় পুরস্কার দিয়েছিল দালালি করার জন্যে। তো সেই তারই প্রতিদান হিসাবে এই শহরে কংগ্রেসের লোকদেরকে, তাদেরকে ভীতি প্রদর্শন করা, তৃণমূলের গুন্ডাদেরকে খোলা মদত করা, আমার বিরুদ্ধে আক্রমণ যারা করছে তাদেরকে বাদ দিয়ে আমাকেই কেস দিচ্ছে, সব দেখেছেন আপনারা। আমাদের লোকদেরকে যারা মারছে তাদেরকে বলছে যে আর হচ্ছে হোক, আর করে লাভ কী। আমাদের ইলেকটেড পঞ্চায়েত সমিতির যে মেম্বার এবং বিরোধী দলের নেতা, তাকে একটা পাড়ার ঝামেলায়, দোলের দিনের বাড়ি বাড়ি ঝামেলায় সে জড়িয়ে গেছিল, তাকে 10টা খুনের কেসের আসামি করেছে যাতে সে ভোটে খাটতে না পারে। আমরা তাই প্রোটেস্ট করেছি, আমরা এই আইসির অপসারণ চেয়েছিলাম। আরও অনেক কিছু হয়তো মডেল কোড অফ কন্ডাক্টের বাইরে গিয়ে করে, যেমন এখানে কালকে যেমন খোকাবাবু এলো, তার জন্য ঢালাই ব্যবস্থা, যেন আইসি মনে হচ্ছে নিজেই খোকাবাবুর হয়ে মাইকটা ধরে নেবে, সেখানটাই যাতে লোকজন ঠিক মতো যেতে পারে, লোক যাতে জমায়েত ঠিক হয়, তার জন্য তার মাথা ব্যথা শেষ না। সব মিলিয়ে নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন রিপোর্ট জমা পড়েছে, তার থেকে তার ট্রান্সফার হয়েছে মনে হয়। আমরা খুশি, কারণ এই লোক থাকলে আমরা এখানটায় নিশ্চিন্তে ভোট করতে পারতাম না। আরও 2-4টে আছে, দেখি তারা কি করছে। যখন যাকে দেখবো আমরা কমপ্লেন করতে থাকবো। আমাদের কাজ কমপ্লেন করা। যদি তার নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন থাকে আমরা তাকে কমপ্লেন করবই, পরিষ্কার কথা। কালকে রাত্রে আমাদের পার্টির কর্মীকে মেরেছে, হাসপাতালে মেরে ভর্তি করতে যাওয়াত অবস্থায় আমি তাকে দেখতে গেছিলাম। আসি কোনো মাথা ব্যথা নাই, সুমোটো কিছু একটা অ্যাকশান না নিয়ে বলছে যে আচ্ছা একটা ডায়েরি করুন। আরে কেউ যদি আহত হয় পুলিশ তার কাছে গিয়ে ডায়েরি নেবে, এফআইআর নেবে।
তা না করে বলছে তার বউকে পাঠিয়ে দিয়েছে গ্রামের মহিলা, সে রাত্রি 12টা 1টা পর্যন্ত ডায়েরি নিচ্ছে বদমাইশি করে। তো কতক্ষণ সহ্য করবো আমরা? প্রতিবাদ করেছি, অপসারণ যদি হয় অন্তত ভোটটা নিশ্চিত করতে হবে, তারপর যা করে করবে, আমরা পরোয়া কিছু করি না। তার জেল হয়েছে যাই না, আমি খোঁজখবর নিয়ে তারপরে দেখবো যদি সত্যি মিথ্যা আমার জানা নাই কংগ্রেসের উপরে এরকম কাজ করেছে কিনা। তো না জেনে কিছু বলতে পারো, যদি সে তার চুরি সত্যি করে থাকে আমি তাকে খাতি করতে পারবো না, এ তো তৃণমূল দল নাই। কিন্তু অন্যায়ভাবে যদি থেকে তার চোর বানায় আবার আইসির মতন ব্যবস্থা করবো, তারও চিন্তার কোনো কারণ নাই। দেখুন কোন খেরা মেরা কোথায় কি বর্ণাবার জানি না, আমি বলবো যারা এসব টুইট করে তারা অন্তত আমাদের কাছে জিজ্ঞেস করে যেন করে, আমি এদেরকে সমর্থন করে তার দিল্লির নেতা হতে পারে। সন্দেশখালী ঘটনায় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ আজকে দেখছে সন্দেশখালীতে কী হয়েছে, কোথায় কেউ ভিডিও স্টিং হয়েছে কী হয়েছে আমার জানা নাই, কিন্তু সন্দেশখালী অত্যাচার ঘটনা আমরা সবাই জানি। আমি নিজে সেখানে প্রতিবাদ করতে গেছি, সেখানে ঢুকতে দেয়নি আমাকে এখানকার পুলিশ, সেখানে আমাদের রাস্তার উপরে বসে থেকে প্রতিবাদ করতে হয়েছে। সেখানে কোথাকার দিল্লি থেকে কংগ্রেসের কোন নেতা কী বলছে আমি তার সঙ্গে আমি সহমত পোষণ করছি না। সে আমার নেতা হতে পারে, কিন্তু তার সঙ্গে আমি সহমত পোষণ করছি না। পাশাপাশি এটা বলবো, দিল্লি নেতাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে কোনো কথা বলতে গেলে আমাদের কাছে পরামর্শ নেওয়া উচিত। দেখুন আমি জানি না কোন ভিডিওর কী গল্প, আমি জানি না পশ্চিমবঙ্গে ভিডিও নিয়ে কী হচ্ছে, তার সব থেকে বড় প্রমাণ আমি হ্যাঁ বলছি, সেটাকে না করে ভিডিও করা হচ্ছে। আমার কথা হচ্ছে যে সন্দেশখালী যদি এতদিন যদি কিছুই না হতো, তাহলে সন্দেশখালী নিয়ে কোর্ট সিবিআই তদন্ত করার নির্দেশ দিল। সন্দেশখালী নিয়ে তাহলে আমাদের মধ্যে বিরোধী দলের লোকদেরকে প্রবেশ করতে কেন বাধা দেওয়া হয়েছিল? যদি কিছুই না হয়ে থাকে, অবশ্যই কিছু হয়েছে ওখানটায়, অবশ্যই কিছু করা যায়, কারণ ওখানেও আমাদের পার্টি আছে, তাদের কাছেও রিপোর্ট আছে আমাদের। আমরা টিভি দেখে আমরা আন্দোলন করি না। সেখানে কংগ্রেসের কোনো নেতা যদি কিছু বলে আমি তার তীব্র প্রতিবাদ করছি, সে পবন খেরা হোক আর যাই হোক। বাংলা নিয়ে কিছু বলতে গেলে বাংলার কংগ্রেসকে জিজ্ঞেস করে বলা উচিত। আপনার টিভির মাধ্যমে বলে দিলাম আমি এই কথা। হতে পারে, আমি দেখেন এইসব নিটিগিটি জানি না, করতে পারে, আমার জানা নেই এগুলো। সন্দেশখালীতে ঘটনা কিছু অবশ্যই ঘটেছে, এখানে কোনো ভুল নেই। সন্দেশখালী সম্পর্কে আমরাও জানি, সেইটাই বলছি, আমি তার ভিত্তিতে বলছি কথাটা। বাকি রেখাপাত্রকে কোথাকে মিত্র আমি ওসব নিয়ে মাথা ঘামাই না। বিজেপি তার মোকা পেয়েছে, সে ওখানে ঢুকেছে, বিজেপির আমরা বিরোধিতা করেছি। বিজেপি শাহজাহান শেখ করছে, একবারও উত্তম সর্দার বা শিবু হাজার নাম তো করেনি বিজেপি, তার মানে কমনালাইজ করছে। মমতা ব্যানার্জি বলছে না শাহজাহান ভালো ছেলে, আমরা নিশ্চয় তার বিরোধিতা করব। এই ধরনের সন্দেশখালী নিয়ে যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি হচ্ছে, সেই বিভাজনের রাজনীতি মমতা এবং মোদি দুজনাই করছে। মোদি দিদি দুজনাই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করেছে সন্দেশখালী নিয়ে। তা এখন তো দেখতে যে এই যে আইপ্যাক এসছে না, দিদির দলে এখন আইপ্যাক এসছে, তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে কী করে ভিডিও ভাইরাল করতে হবে, তার সব এক্সপার্টাইজ নিয়ে এসছে। রাহুল গান্ধী আসতে চেয়েছিলেন 11 তারিখে, আমরা বললাম যে 11 থেকে শেষ প্রচারের দিন। আমরা 10 তারিখে চেয়েছিলাম, কিন্তু 10 তারিখে রাহুল গান্ধীর কেরলে একটা প্রোগ্রাম আছে, তাই বললো যে আমি 11 তারিখে যাই। তা আমরা আর তাহলে থাক, কারণ 11 তারিখে প্রচারের শেষ দিন, আমরা ম্যানেজ করে নিয়েছি। ইমরান প্রতাপগড়ি আসছে, এগুলো কোনো কথা না। দিল্লির কাছে না চাইলে দিল্লি কি জোর করে পাঠাবে? মল্লিকার্জুন খাড়গে আসেনি মালদায়, এখন মুর্শিদাবাদে না এলো, মুর্শিদাবাদে রাহুল গান্ধী 2 দিন ধরে থাকলো, ঘুরলো, রাত যাপন করলো, তার কি কোনো মূল্য নাই? সেটা তো ভোটের আগেই হয়েছে, তো তাকে খামোখা বারবার করে নিয়ে আসবো কেন? দিল্লির নিয়মটা কি, আমরা বললে তবে পাঠানো হয়। স্টার ক্যাম্পেনের লিস্ট থাকে, স্টার ক্যাম্পেনের মধ্যে কাকে কাকে চাইছি সেটা জানাতে হয়, তবে তারা সেখান থেকে লোক পাঠায়, এই নেতা পাঠায়। সেরকম ইমরান প্রতাপগড়ি আসছে ভাবতাতে, এটাও ঠিক কথা না এগুলো। আমরা নিজে রাহুল গান্ধীকে, আমি নিজে মেসেজ করেছিলাম, রাহুল গান্ধী ঠিক আছে আমি যাব, তুমি ডেট বলো। আমি প্রেফারেবলি 10 বলেছিলাম। কালকে আমাকে সূর্যওয়ালা রণদীপ সূর্যওয়ালা ফোন করে বললো দাদা 10 তারিখে রাহুল গান্ধীর প্রোগ্রাম অলরেডি ফিক্সড, তুমি 11 তারিখে নেবে? বললাম না 11 তারিখে আমার আর দরকার নেই, কারণ ওদিন প্রচার শেষ। এই তো, কোনো কিছু দেখানো খোঁজার কোনো দরকার নেই। আপনারা দয়া করে ছিদ্র অনুসন্ধান করতে যাবেন না। কংগ্রেস ঠিক আছে একদম, মল্লিকার্জুন খাড়গে এসে বলে গেছে মালদাতে যে তৃণমূলের লোকদেরকে মানুষ যেন, তৃণমূলকে যেন মানুষ ভোট না দেয়। আর কি চাই আমরা? এর থেকে বড় সার্টিফিকেট কী চাই বলুন?
আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।